ডক্টর সলিমুল্লাহ খানের সাথে যে একরকম তর্ক বিশ্লেষণ হচ্ছিল, সেই মিডিয়ার ভূমিকার ক্ষেত্রে নিউ ইয়র্ক টাইমসের ক্ষেত্রে দেখেছি, দ্য গার্ডিয়ানের ক্ষেত্রে দেখেছি, ইকোনমিস্টের ক্ষেত্রে দেখেছি যে তারা যে বক্তব্যটি দিয়েছিল সেই বক্তব্যর সাথে যদি আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিশ্লেষণ করি, তাদেরকে কি আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে অথবা তারা কি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজটি করেছে? কেন কেন এরকম একটি বিশ্লেষণে আমাদেরকে আসতে হবে যে কারোর সাথে যদি কারো কোনো আদর্শিক জায়গা মিলে যায় অথবা কারো কোনো পর্যবেক্ষণ মিলে যায়, সেটি আসলে অন্যভাবে দেখার কোনো সুযোগ আছে বা নেই? ধন্যবাদ। আমি আমার বন্ধু ডক্টর সলিমুল্লাহ খান যে কথাটা বলেছেন, আমার মনে হয় উনি যেটা বোঝাতে চেষ্টা করছিলেন যে প্রতীকীভাবে আবেদনটা কার বেশি। এতগুলি আমাদের বেসরকারি চ্যানেল আছে, সেটা যদি আমরা বিবেচনা করি তাহলে অবশ্যই ৭১ নামের মাধ্যমেই কিন্তু অনেক বেশি পরিচিত, এবং ৭১ যখন আমরা খুলি তখন আমরা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, নারী যে ২ লক্ষ নারী যে সম্ভ্রমহানি করা হয়েছিল ইত্যাদি সকল বিষয়, মুক্তিযুদ্ধের সংক্রান্ত সকল বিষয় কিন্তু জনগণের কাছে আমি মনে করি বস্তুনিষ্ঠভাবে যে উপস্থাপন করার যে জায়গাটি, সেটা ৭১ অবশ্যই করছে, এবং সেই জন্য অবশ্যই আমি আপনাদেরকে এই বিজয় মাসে অভিনন্দন জানাই। তবে যখন আমরা নির্বাচন সংক্রান্ত কথা বলছি, তখন ৭১ এই কথাটাই স্মরণ করিয়ে দিয়েছে যে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে ক্ষমতাসীন রাজনৈতিক দলটির কী ভূমিকা ছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধকে যারা লিড দিয়েছে সেইটা এই ক্ষমতাসীন রাজনৈতিক দল। এবং আমরা যদি এই যে নারীদের যে সম্ভ্রমহানি করা হয়েছে এবং নারী মুক্তিযোদ্ধাদেরকে যে খুঁজে খুঁজে বের করার যে বিষয়টা ছিল, সেটিও কিন্তু ৭১ অত্যন্ত দক্ষতার সাথে করেছে। কারণ আমরা এটা অস্বীকার করতে পারবো না যে বাংলাদেশের টোটাল পপুলেশনের 50%ই হচ্ছে নারী। এখন এই নারীদেরকে তো আমরা অবহেলা করতে পারি না, এবং এই নারীদের ক্ষমতায়নের জায়গাগুলিতে কিন্তু আমাদেরকে অনেক ধরনের পিতৃতান্ত্রিক মনোভাব, পিতৃতান্ত্রিক রাজনীতি এবং আমাদের যে পুরোপুরি অনুপস্থিত থাকতে হচ্ছে অনেক জায়গাতেই। এবারও আমরা দেখেছি যে আমাদের ডাইরেক্ট যারা নারীরা কন্টেস্ট করতে পেরেছে তার শতাংশ যদি আমরা নেই, অনেক আমরা কমে গেছে। তো এই জায়গাগুলোতে আমি মনে করি ৭১ এগিয়ে আছে, এবং ৭১ চ্যানেল সেই জায়গায় একটা জনগণের মধ্যে একটা পারসেপশন তৈরি করতে পেরেছে যে কেন আমরা একটা প্রগতিশীল অসাম্প্রদায়িক রাজনৈতিক দলকে, মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দলকে কেন আমরা ভোট দিব, সেটি আমি মনে করি অত্যন্ত লজিক্যালি সেই জায়গাটা ৭১ নিয়ে আসতে পেরেছে। এবং সেই কারণে হয়তো এই যে আবেদন সৃষ্টির কথা, অর্থাৎ বিটিভি সাথে আমি এখানেও কম্পারেটিভ একটা আলোচনা যেতে চাই না, কিন্তু বিটিভি সবসময় এটা দুঃখজনকভাবে বলতে হয় যে বিটিভি সবসময় একটা রাষ্ট্রযন্ত্রের একটা যন্ত্র হিসাবে কাজ করছে, কারো মুখপাত্র হিসেবে। সেখানে বস্তুনিষ্ঠভাবে যে সংবাদ পরিবেশন কিছুটা হলো শুরু হয়েছে, কিন্তু আমি মনে করি বিটিভিকে আরও এগিয়ে যেতে হবে। তার মানে এই না যে আমি যুদ্ধাপরাধীদের নিউজগুলি প্রচার করবো, কিন্তু আমরা যুদ্ধাপরাধীরা কেন যুদ্ধাপরাধী, কেন তাদের বিচার আমরা চাচ্ছি, কেন সাইডেকে চাঁদে দেখা গেল ইত্যাদি এই বিষয়গুলি কিন্তু অনেকে হয়তো সূক্ষ্মভাবে এটা করলেও অনেক সময় তারা এড়িয়ে যাচ্ছে, কিন্তু সেখানে ৭১ প্রত্যক্ষভাবেই এটা আমাদের সামনে নিয়ে আসছে। জি, অবশ্যই ফিরবো আপনার কাছে। ডক্টর মুন্তাসির মামুন, আপনার কাছে আসতে চাই যে সাদাকে সাদা, কালোকে কালো বলা, অথবা রাজাকারকে রাজাকার বলা, মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বলা, চেতনার জায়গা থেকে স্পষ্ট অবস্থান নেয়া, সাম্প্রদায়িকতার ক্ষেত্রে একেবারেই অবিচল থাকা, অসাম্প্রদায়িক চিন্তাটিকে প্রকাশ করা, সেই বিষয়গুলো তো থাকারই কথা। সেগুলো যদি কারো পক্ষে যায় অথবা কারো বিপক্ষে যায়, সেটিকে আসলে গণমাধ্যমের দায় কিনা? না না, অধ্যাপক সলিমুল্লাহ আসলে যেটা বলতে চেয়েছেন যে প্রচারের বিষয়টি, সেটা বেসরকারি কেবল টিভি হোক বা পত্রপত্রিকা হোক বা কি বলে সোশ্যাল মিডিয়া হোক, সেখানে আওয়ামী লীগ প্রচারটা ভালো করেছে বা দক্ষতার সঙ্গে করেছে, সেটা বলতে চাচ্ছেন। সেটার সঙ্গে আমি দ্বিমত নই, কিন্তু অধ্যাপক সলিমুল্লাহ আমার থেকে বেশি জানেন, পড়াশোনাও বেশি। তারপরেও আমি একটা কথা বলতে চাই, ওনার অবজারভেশনটা কিন্তু আংশিক সত্য, পুরোপুরি নয়। আমি আপনাকে বলবো ১ মাসের ডিসেম্বরের আপনি পুরো চ্যানেলগুলি দেখেন। আমরা ৭১-এর প্রতিও খুব বিরক্তি প্রকাশ করেছি, যখন সবসময় তারা খালি বলেছে যে বিএনপির উপরে হামলা হচ্ছে, বিএনপির ভাঙচুর হচ্ছে। সঙ্গে সঙ্গে যে আওয়ামী লীগের হয়নি তা নয়, হয়েছে, কিন্তু সেটি কখনো কিন্তু গুরুত্ব পায়নি। যেমন ধরেন ২ জন যখন প্রথম নিহত হলো, এটা হয়তো ইস্তিমাম বলছে নিউজ আকারে গেছে, কিন্তু আপনাদের টিভি সহ অন্যান্যরা কিন্তু সেভাবে এটা প্রচার করেনি। ২ নম্বর হচ্ছে টক শোগুলিতে কিন্তু সবসময় যে সবাই মুক্তিযুদ্ধের পক্ষের লোক আনেন তা নয়, মুক্তিযুদ্ধের বিপক্ষের লোকই কিন্তু একজনকে তারা খুঁজে পেতে বের করেন। তাদের ভাষায় এটা হচ্ছে ভারসাম্য রক্ষা, সেটা ৭১-ও করেছেন। সেখানে
তারা একেবারে কোনো অংশ নিতে পারেননি, এটা বোধহয় আংশিক সত্য। তৃতীয়ত যে সোশ্যাল মিডিয়ায় এত অপপ্রচার হয়েছে যে সেটা বলার নয়, সেই অপপ্রচারে কিন্তু জবাব আওয়ামী লীগ সঠিকভাবে দিতে পারেনি। ওবায়দুল কাদের হয়তো অনেক সময় অনেক চিৎকার করে কথা বলেছেন, কিন্তু সেগুলি তার চিৎকার হিসেবে ধরা হয়েছে, সেগুলি কিন্তু নিউজ বা সত্যতা হিসাবে কিন্তু আসেনি। সুতরাং এটি কিন্তু সম্পূর্ণভাবে ঠিক নয়। যেটা হয়েছে, আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপির এটা কেন আমরা ধরছি না যে সব সময় যদি আপনি নেতিবাচক সংবাদ দিতে থাকেন তাহলে সেটা কেন গ্রহণযোগ্য হবে আমার কাছে? বাংলাদেশে কি কোনো ইতিবাচক দিক ছিল না? শেখ হাসিনার সরকার কি কোনো ইতিবাচক দিকই কিন্তু তাদের ছিল না, যেটা সাদেকাও বললেন। আরেকটা বিষয়, তারিখ মাস্টার ডিসেম্বর। শুনেন, আমাদের এখানে কিন্তু সবসময় আমরা অনেক সময় ঠাট্টা করে বলি, জামায়াত বিশেষ করে এবং বিএনপি সারা বছরে যা অর্জন করে সেটা আপনার তারা মার্চ মাসে এবং ডিসেম্বর মাসে তাদের হারিয়ে যায়। কেন হারায়? আপনি দেখেন যে ডিসেম্বরে যে কোনো প্রসঙ্গ এসছে, মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এসছে, এবং মুক্তিযুদ্ধের প্রসঙ্গে এলে রাজাকারদের কথা, আলবদরদের কথা, জামাতের কথা, বিএনপির কথা এসছে, এটা তো আসবেই। এবং সেখানে কিন্তু তাদের পক্ষে আপনাকে ডিফেন্ড করা কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, নজরুল ইসলাম বলেছেন যে জামাতেও মুক্তিযোদ্ধা এসেছে, এবং সবাই অবাক হয়েছেন তার মতো একটি লোক এই ধরনের কথা যখন বলেন, তখন তারা মুক্তিযুদ্ধের প্রতি একটা অধ্যত্ব এবং একটা তাচ্ছিল্য দেখান। বা জামাত প্রশ্নে যখন কামাল হোসেন বলেন খামোশ, এটা কিন্তু একটা প্রচণ্ড, কারণ কামাল হোসেনকে এইভাবে কিন্তু অনেকে বলেছেন যে তিনি অনেককে জারজ বলেছেন, এই বলেছে সে, কিন্তু যখন আপনি দেখছেন খামোশ বলছেন, এটা কিন্তু অত্যন্ত নেতিবাচকভাবে গেছে। কিভাবে? এগুলি কিন্তু প্রত্যেকটি বিষয়ে ইয়াং ভোটারদের, 10 জন ভোটারকে যদি আপনার প্রভাবিত করে, তাহলে তো আপনি ভোটের এটা আপনি বাদ দিতে পারবেন না একেবারে।